আসসালামু আলাইকুম। আজকে বিশেষ স্বাগত জানাচ্ছি আমি উম্মে সুরায়া। ইরানে শেষ হলো আয়াতুল্লাহ আলী খামেনি অধ্যায়। ইরানের এই সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হয়েছেন এমন খবর রবিবার সকালে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচার করা হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তেহরানের নিজ কার্যালয়ে তিনি নিহত হন বলে দাবি করা হয়। তার মৃত্যুতে ইরান সরকার ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ৭ দিনের সাধারণ ছুটি জারি করেছে। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB জানায় ইরানের সর্বোচ্চ নেতা শাহাদাত বরণ করেছেন। একই সঙ্গে তেহরান ভিত্তিক বার্তা সংস্থা ইরনা এবং আধা সরকারি সংস্থা ফার্স নিউজ এজেন্সি ও তাসনিম নিউজ এজেন্সির খামেনির মৃত্যুর খবর নিশ্চিত করেছে বলে জানানো হয়। ইরানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায় তারা একজন মহান নেতাকে হারিয়েছেন। বিবৃতিতে খামেনির ধর্মীয় দৃঢ়তা, রাজনৈতিক অবস্থান ও পশ্চিমা শক্তির বিরুদ্ধে কঠোর মনোভাবের কথা উল্লেখ করা হয়। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় সূত্র দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এবং বিবিসি এর প্রতিবেদনেও বলা হয়েছে শনিবার সকালে তেহরানে তার কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে খামেনির নিহত হওয়ার তথ্য জানান। ১৯৩৯ সালে মাশহাদে জন্ম নেওয়া খামেনি ১৯৬২ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির আন্দোলনে যুক্ত হন। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর তিনি দ্রুত ক্ষমতার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। ১৯৮৯ সালে খোমেনির মৃত্যুর পর বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। এরপর টানা ৩৭ বছর তিনি ইরানের রাজনীতি, বিচার ব্যবস্থা ও সশস্ত্র বাহিনীর উপর সর্বোচ্চ কর্তৃত্ব বজায় রাখেন। খামেনির শাসনামলে ইরান ৭ জন প্রেসিডেন্ট পেয়েছে, কিন্তু চূড়ান্ত নীতি নির্ধারণী ক্ষমতা ছিল তার হাতেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান, আঞ্চলিক রাজনীতিতে সক্রিয় ভূমিকা এবং অভ্যন্তরীণ বিরোধিতা দমনে কড়া নীতি, সব মিলিয়ে তিনি মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক প্রভাবশালী ও বিতর্কিত চরিত্রে পরিণত হন। খামেনির মৃত্যু ইরানের ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। দেশটির সংবিধান অনুযায়ী বিশেষজ্ঞ পরিষদ নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও আন্তর্জাতিক সম্পর্কেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ৪ দশকের বেশি সময় ধরে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় নেতৃত্বের প্রতীক ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যুতে শুধু একটি নেতৃত্বের অবসান নয়, বরং ইরানের রাজনীতিতে এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর দেশটির ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন করে শুরু হয়েছে উত্তরসূরি নিয়ে আলোচনা। ইরানের সংবিধান অনুযায়ী নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করবে বিশেষজ্ঞ পরিষদ, যারা শিয়া ধর্মীয় আলেমদের মধ্য থেকে একজনকে বেছে নেন। এ পর্যন্ত সম্ভাব্য ৫ জনের নাম আলোচনায় এসেছে। তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত নাম মোজতাবা খামেনি। ৫৬ বছর বয়সী মোজতাবা খামেনি আয়াতুল্লাহ খামেনির দ্বিতীয় পুত্র। ইরানের অভ্যন্তরীণ রাজনীতি, বিশেষ করে সামরিক অভিজাত বাহিনী, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং আধা সামরিক বাসিজ বাহিনীর উপর তার প্রভাব রয়েছে বলে ধারণা করা হয়। পর্দার আড়ালে সিদ্ধান্ত গ্রহণে তিনি সক্রিয়, এমন আলোচনা দীর্ঘদিন ধরেই রয়েছে। তবে তার সামনে বড় দুটি বাধা রয়েছে। প্রথমত, ইরানের শিয়া ধর্মীয় শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক উত্তরাধিকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় না। দ্বিতীয়ত, মোজতাবা এখনো সর্বোচ্চ পর্যায়ের মার্জা মর্যাদার আলেম নন, যা ঐতিহাসিকভাবে সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয়। পাশাপাশি রাষ্ট্রীয় কাঠামোয় তার কোনো আনুষ্ঠানিক পদও নেই। বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা সাধারণত উচ্চপদস্থ ধর্মীয় আলেম। তারা প্রয়োজন হলে অন্তর্বর্তী নেতৃত্ব কাঠামো গঠন করে পরে স্থায়ী নেতা নির্বাচন করতে পারেন। রাজনৈতিক ভারসাম্য, সামরিক বাহিনীর সমর্থন, কোমের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রভাব, সব মিলিয়ে সিদ্ধান্তটি হবে অত্যন্ত সংবেদনশীল। ইরানের সর্বোচ্চ নেতা কেবল ধর্মীয় প্রধান নন, তিনি সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক, বিচার ব্যবস্থা ও রাষ্ট্রীয় নীতি নির্ধারণের চূড়ান্ত কর্তৃপক্ষ। ফলে নতুন নেতা কে হচ্ছেন তা শুধু
ইরানের অভ্যন্তরীণ রাজনীতিই নয়, মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতেও বড় প্রভাব ফেলবে। পরবর্তী নামগুলো নিয়েও জোর আলোচনা চলছে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বিশেষজ্ঞ পরিষদের বৈঠকের পর। ইরানের রাজনৈতিক অঙ্গন এখন অপেক্ষায় কে হচ্ছেন ইসলামী প্রজাতন্ত্রের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা। দীর্ঘ কয়েক মাসের আপেক্ষিক শান্তি ভেঙে আবারও মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়েছে। ইরানে হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েল জুড়ে সাইরেন বেজে উঠতেই লাখ লাখ মানুষ ছুটে যান বাংকার ও নিরাপদ আশ্রয়ে। শনিবার সকাল থেকে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, থমকে যায় স্বাভাবিক জনজীবন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সামরিক পদক্ষেপকে ইরানের পারমাণবিক কর্মসূচি ঠেকাতে জরুরি অভিযান বলে উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী ইরানের কৌশলগত সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়। এর পরপরই তেহরান কঠোর জবাবের ঘোষণা দেয়। শনিবার সকালে ইহুদিদের সাবাত চলাকালে হঠাৎ করেই সারা দেশে সতর্ক সংকেত বাজতে শুরু করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানায় ইরান থেকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রাথমিক হিসাবে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের তথ্য পাওয়া যায়। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশেই ভূপাতিত করার দাবি করেছে, তবে কিছু ধ্বংসাবশেষ বিভিন্ন এলাকায় পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তেহরানের রাষ্ট্রীয় সূত্র বলেছে তাদের উপর চালানো বর্বর হামলার জবাব দিতেই এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং IRIB জানিয়েছে এটি ছিল প্রতিরোধমূলক পাল্টা আঘাত। পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করে। হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েছেন। একই সঙ্গে বড় ধরনের জনসমাবেশ নিষিদ্ধ করেছে দেশটির হোম ফ্রন্ট কমান্ড। রাজধানী তেল আবিব ও জেরুজালেম এর রাস্তাঘাট প্রায় ফাঁকা। যেসব বাসিন্দার নিজস্ব সুরক্ষিত কক্ষ নেই তারা মেট্রো স্টেশন, ভূগর্ভস্থ পার্কিং লট কিংবা কমিউনিটি বাংকারে আশ্রয় নিয়েছেন। শিশু ও বয়স্কদের নিয়ে পরিবারগুলো নিরাপদ স্থানে অবস্থান করছে। অনেকে একসঙ্গে প্রার্থনা করছেন দ্রুত সংকট কাটিয়ে ওঠার জন্য। ইসরায়েলের হাসপাতালগুলো জরুরি বিভাগকে ভূগর্ভস্থ সুরক্ষিত এলাকায় সরিয়ে নিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে জীবন রক্ষাকারী অপারেশন ও সংকটাপন্ন রোগীদের চিকিৎসা নিরাপদ বাংকারে দেওয়া হচ্ছে। সম্ভাব্য বড় ধরনের হতাহতের পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সর্বোচ্চ প্রস্তুত রাখা হয়েছে। শনিবার রাত পর্যন্ত পাওয়া তথ্যে উত্তরাঞ্চলে একজন পৌর সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে। বড় ধরনের প্রাণহানির খবর এখনো মেলেনি। তবে আঞ্চলিক উত্তেজনা যেভাবে বাড়ছে তাতে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আন্তর্জাতিক মহল থেকে সংযমের আহ্বান জানানো হলেও মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে। লাখ লাখ সাধারণ মানুষ এখন বাংকারে আশ্রয় নিয়ে অপেক্ষা করছেন পরবর্তী সাইরেনটি কবে বেজে উঠবে সেই অজানা আশঙ্কায়। আজকে বিশ্ব এখানেই শেষ করছি। আপডেট সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন মিডিয়া আউটলুক।